নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর সন্দীপ রায়, সহশিক্ষক, হিন্দু স্কুল, আজকে তোমাদের সঙ্গে আলোচনায় আছি। আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়, একটি গুরুত্বপূর্ণ পাঠ বাস্তুবিদ্যা এবং বাস্তুবিদ্যার সংগঠন। এসো আমরা স্লাইডের মাধ্যমে সমগ্র বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। বাস্তুবিদ্যা একটি মানব ইতিহাসের দীর্ঘতম অধ্যায়, যেখানে মানুষ পরিবেশের সঙ্গে নানা সময়ে নানা ধরনের আন্তঃক্রিয়ায় লিপ্ত হয়েছে। ফলে আদি পরিবেশ নানান সময়ে পরিবর্তিত হয়েছে। পরিবেশের কোনো একটি উপাদান তার ঘনত্ব বৃদ্ধি করেছে, কোনো একটি উপাদান পরিবেশ থেকে লুপ্ত হয়ে গেছে। এখন এই ইকোলজি is the study of the relationship of living organisms with their surrounding environment. তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে জীবজগতের যে আন্তঃক্রিয়া তার অধ্যয়নই হলো বাস্তুরীতি বা ইকোলজি। এই বাস্তুরীতি অধ্যয়নের একক সমূহকে আমরা ধীরে ধীরে চিনে নেওয়ার চেষ্টা করি। দেখো, ছবিতে আমরা এই বাস্তু রীতির অধ্যয়নকে চারটি স্তরে বিভক্ত করেছি। একটি একক জীব বা ইন্ডিভিজুয়াল অর্গানিজম। Individual living things are called organisms. Many organisms of one species living in one area is called a population. এবং ছবিতে দেখো তার পরবর্তী সময়ে একটি প্রাণী গোষ্ঠী। তাহলে একই প্রজাতিভুক্ত একটি প্রাণী গোষ্ঠীকে বলা হয় পপুলেশন, এবং সেই প্রজাতির রিপ্রেজেন্টিং একটি জীবকে বলা হয় ইন্ডিভিজুয়াল বা একক জীব। তাহলে একক জীব প্রথম স্তর, দ্বিতীয় স্তর পপুলেশন। কিন্তু পপুলেশন একা একা বাঁচতে সমর্থ নয়। পপুলেশনের বেঁচে থাকার জন্য কি হয়, অন্যান্য একাধিক পপুলেশনের সঙ্গে পাশাপাশি থাকতে হয়। এই একাধিক প্রজাতির ভিন্ন ভিন্ন প্রজাতির যে পপুলেশন একসঙ্গে বাস করে সেই অবস্থাকে বলা হয় থার্ড লেভেল বা কমিউনিটি লেভেল। জীব সম্প্রদায় একা কিন্তু অনুকূল বসবাস রীতি গড়ে তুলতে পারে না। তার বেঁচে থাকার জন্য প্রয়োজন হয় জড় পদার্থের একান্ত উপস্থিতি, অর্থাৎ জড় এবং জীব একসঙ্গে মিলেমিশে একটি অনুকূল বাসস্থান রীতি গড়ে তোলে, যা ইকোলজি নামে পরিচিত। এবং ইকোলজি অধ্যয়নের সর্বশেষ স্তর হলো এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। অর্থাৎ level of organization of ecology is 4. Number 1 individual, number 2 population, number 3 community, number 4 ecosystem. একক জীব, জীব গোষ্ঠী, জীব সম্প্রদায় এবং বাস্তুতন্ত্র। এই চারটি হলো বাস্তুরীতি অধ্যয়নের চারটি স্তর। আমরা এই ছবিতেও দেখানোর চেষ্টা করেছি যে একক জীব, তার থেকে সেই প্রজাতিভুক্ত জীবের জীব গোষ্ঠী পপুলেশন, একাধিক প্রজাতিভুক্ত জীব, জীব সম্প্রদায় বা কমিউনিটি, এবং তার সঙ্গে পরিবেশের জড় উপাদানের সমন্বয় বা ইকোসিস্টেম। একাধিক ইকোসিস্টেম পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে জানো? তৈরি করে একটি বাসস্থান বা হ্যাবিট্যাট। অসংখ্য হ্যাবিট্যাট পরস্পর যুক্ত হয়ে তৈরি করে বৃহৎ ভৌগোলিক বাসস্থান বা বায়োম। অনেকগুলো বায়োম একত্রিত হলে তৈরি হয় সমগ্র জীবজগৎ, তাকে বলি আমরা বায়োস্ফিয়ার। দি পার্ট অফ দ্য আর্থ দ্যাট কন্টেইনস অল ইকোসিস্টেমস। সুতরাং ইকোসিস্টেমের বৃহত্তম রূপ হলো বায়োস্ফিয়ার। ইকোসিস্টেমের পরবর্তী স্তর কমিউনিটি, কমিউনিটির পরবর্তী স্তর পপুলেশন,
পপুলেশনের পরবর্তী স্তর অর্গানিজম। অর্গানিজমকে ভাঙলে আমরা প্রায় গ্রুপস অফ সেল, যা টিস্যু, অর্গান বা অর্গান সিস্টেম নামে পরিচিত। তাকে ভাঙলে পাওয়া যায় বিভিন্ন ধরনের কোষ, দি স্মলেস্ট ফাংশনাল ইউনিট অফ লাইফ, এবং তাকে ভাঙলে পাওয়া যায় গ্রুপস অফ অ্যাটমস, যেগুলো হচ্ছে জীবদেহের বিভিন্ন যৌগের অপরিহার্য উপাদান। এভাবেই গড়ে উঠেছে এই সমগ্র পৃথিবীর বসবাসযোগ্য স্থানের বাস্তুরীতি এবং বাস্তুরীতির সংগঠন। তাহলে আমরা যে 4টি স্তর এখানে অধ্যয়ন করলাম, সেই 4টি স্তর আরেকবার আমরা দেখে নেই। একক জীব অর্গানিজম, এই অর্গানিজমের সঙ্গে কি যুক্ত? অর্গানিজমের উপর পরিবেশের বিভিন্ন শর্ত ক্রিয়াশীল, অর্থাৎ আলোক, তাপমাত্রা এবং আর্দ্রতা। তাহলে বাস্তুতন্ত্রের বিভিন্ন অজীবীয় বা ভৌত শর্ত একক জীবের উপর ক্রিয়াশীল হয়। আমরা যখন পপুলেশন বা জীবগোষ্ঠী নিয়ে আলোচনা করি, তখন আমরা তার বৈশিষ্ট্য বা ফিচার নিয়ে আলোচনা করি। জীবগোষ্ঠীর ফিচার হলো জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং পরিযান। আমরা যখন জীব সম্প্রদায় বা কমিউনিটি লেভেলে আলোচনা করি, তখন আমরা আলোচনা করি আন্তঃক্রিয়া বা ইন্টারঅ্যাকশন, কমেন্সালিজম, প্যারাসিটিজম, প্রিডেশন এবং কম্পিটিশন। আবার আমরা যখন আরও উন্নত স্তর বা চতুর্থ স্তর বা বাস্তুতান্ত্রিক স্তরে পৌঁছই, তখন আমরা বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ, স্ট্রাকচার এবং ফাংশন নিয়ে আলোচনা করি। সুতরাং 4টি স্তরের বিশেষত্ব হলো একক জীবের সঙ্গে সংশ্লিষ্ট হলো ভৌত শর্তের প্রভাব, আলো, তাপমাত্রা এবং আর্দ্রতা। পপুলেশনের বৈশিষ্ট্য হলো জন্মহার, মৃত্যুহার, পরিযান এবং অভিবাসন। কমিউনিটি বা জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য হলো আন্তঃক্রিয়া, কমেন্সালিজম, প্যারাসিটিজম, প্রিডেশন এবং কম্পিটিশন। এবং বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য হলো গঠন এবং কাজ। এবার আমরা একক স্তরে একটি জীবের উপর আলো, তাপমাত্রা এবং আর্দ্রতার কি কি প্রভাব হতে পারে আমরা সে নিয়ে আলোচনা করব। পৃথিবীতে জীবজগতে 2 ধরনের জীব দেখা যায়। একটি ক্লোরোফিলযুক্ত জীবগোষ্ঠী আর একটি ক্লোরোফিলবিহীন জীবগোষ্ঠী। ক্লোরোফিলযুক্ত জীবগোষ্ঠী উদ্ভিদ এবং ক্লোরোফিলবিহীন জীবগোষ্ঠী প্রাণী নামে পরিচিত। আলো পৃথক পৃথকভাবে এই জীবগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করে। উদ্ভিদের উপর আলোর প্রধান প্রভাব হলো সালোক সংশ্লেষকারী রঞ্জক, ক্লোরোফিল সংশ্লেষ। আলো ছাড়া এই রঞ্জক তৈরি সম্ভব নয়। শুধু রঞ্জক তৈরি নয়, পাতায় এই উপাদানের প্রাচুর্য এবং কোন দিকে এই উপাদানের প্রাচুর্য দেখা যায় তাও এই আলো দ্বারা নিয়ন্ত্রিত। আলো কি করে? আলো তাপমাত্রার পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং তার মাধ্যমে পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়াও নিয়ন্ত্রণ করে। ফলে বাষ্পমোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আলো কতগুলি উদ্ভিদের চলন নিয়ন্ত্রণ করে। ফটোট্রপিক চলন, মূল আলোর বিপরীতে যায়, কাণ্ড এবং পাতা আলোর দিকে বেঁকে যায়, ফলে উদ্ভিদের বৃদ্ধি সম্ভব হয়। আলো ফুল ফোটা নিয়ন্ত্রণ করে, সেটিও একটি চলন, ফোটোন্যাস্টিক চলন। অর্থাৎ আলোর প্রভাবে ট্রপিক এবং ন্যাস্টিক চলন ঘটে। আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। আলোর প্রভাবে উদ্ভিদের ক্লোরোফিল সংশ্লেষ হয়, খাদ্য সংশ্লেষ হয়, সালোক সংশ্লেষ ঘটে। এটি প্রধানত উদ্ভিদ জগতের উপর আলোর প্রভাব। প্রাণী জগতের উপরও আলোর কিন্তু প্রভাব দেখা যায়। আলোর প্রভাবেই কি হয়, সার্কাডিয়ান রিদম দেখতে পাওয়া যায়। প্রাণীর যে বায়োলজিক্যাল ক্লক, ঘুমিয়ে পড়া, ঘুম থেকে ওঠা, প্রজনন কার্য, পরিযান, সমস্ত কিছুই এই আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলোর প্রাচুর্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, বিশেষ তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক সুতরাং আলোর একটি অন্যতম প্রধান প্রভাব প্রাণী জগতের উপর। বহু প্রাণীর প্রজনন কার্য এই আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রাণী জগতের আরেকটি আলোর অন্যতম প্রভাব হলো ত্বকের বর্ণ।
তীব্র আলোযুক্ত অঞ্চলে থাকলে ত্বকের বর্ণ কালো হয়, যেখানে মেলানিন রঞ্জক বেশি পরিমাণে সংশ্লেষিত হয়। এছাড়াও আলোর প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। বিজ্ঞানীরা ইদানিংকালে গবেষণা করে দেখেছেন যে মানুষের নানান আচরণ এবং মনস্তাত্ত্বিক বিভিন্ন ঘটনাও এই আলো দ্বারা প্রভাবিত হতে পারে। আলোর প্রভাবে শুধু যে জীবজগতের উপকার হয় তা নয়, আলোক দূষণ জীবজগতের কাছে একটি বিভীষিকা। বহু প্রাণী আছে যারা এই কৃত্রিম আলোর উৎস অনুভব করতে না পেরে, চিহ্নিত করতে না পেরে তারা বিপদগামী হয়, তাদের পরিযান পথ বদলে যায়, ডিম পাড়ার ক্ষেত্র তারা বদলে ফেলে, বিভিন্ন প্রতিবন্ধকের সঙ্গে তাদের ধাক্কা লাগে, ফলে জীববৈচিত্র্য কমে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। কৃত্রিম আলোকে থাকলে মেলাটোনিন নামক হরমোনের ক্ষরণ কমে গিয়ে ঘুমের ব্যাঘাত ঘটে, ফলে ক্যান্সার, ডায়াবেটিস এবং অন্যান্য নানা হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা আসি তাপমাত্রার ভূমিকায়। ইম্প্যাক্ট অফ টেম্পারেচার। তাপমাত্রার প্রভাবে কোনো একটি উৎসেচকের কার্যকারিতা নিয়ন্ত্রিত হয়। টেম্পারেচার ডাইরেক্টলি ইম্প্যাক্টস অ্যান অর্গানিজমস মেটাবলিজম, অর্থাৎ কোনো প্রাণীর বিপাককে সরাসরি প্রভাবান্বিত করে তাপমাত্রা এই উৎসেচকের কার্যাবলী নিয়ন্ত্রণের ফলে। যদি এই তাপমাত্রা অনেকটা কমে যায় বা অনেকটা বেড়ে যায়, তবে প্রাণীদেহে বা উদ্ভিদ দেহে স্ট্রেস বা পীড়ার তৈরি হয়। খুব বেশি বা খুব কম তাপমাত্রা পীড়া তৈরি করে, দেহের কলাকে নষ্ট করে এবং জীবকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। বিভিন্ন প্রাণী এই তাপমাত্রা বাড়লে কমলে থার্মো রেগুলেশন বা তাপমাত্রা নিয়ন্ত্রণ বিহেভিয়ার দেখায়। যেমন কোনো প্রাণী শীতকালে শীত ঘুমে যায়, হাইবারনেশন। কোনো প্রাণীর মধ্যে গ্রীষ্ম ঘুম বা অ্যাস্টিভেশন দেখা যায়। কোনো প্রাণী গরমকালে অপেক্ষাকৃত ঠান্ডা জায়গায় এবং শীতকালে অপেক্ষাকৃত গরম জায়গায় চলাচল করার প্রবণতা দেখায়। তাপমাত্রা যদি বেড়ে যায় তবে বিভিন্ন অণুজীবের সক্রিয়তা বেড়ে যায়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গি, এবং বিভিন্ন রোগের সংক্রমণ হার বাড়ে। আর্দ্রতা উদ্ভিদের পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, ফলে বাষ্পমোচনের হার কিন্তু আর্দ্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো প্রাণী ত্বক বরাবর ঘর্ম নির্গমন হার এই আর্দ্রতা বেশি হলে কমে যেতে পারে। ঘর্ম নির্গমন হার যদি কমে যায় তাহলে কি হয়? দেহ থেকে জলকে ঘামে রূপান্তরিত করার জন্য যে লিনতাপ নির্গত হয়, যার ফলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়, সেই তাপ কিন্তু দেহ থেকে বেরোতে পারে না। ফলে দেহে একটি অসহনীয় অবস্থার সৃষ্টি হয় এবং যার ফলে কখনো কখনো হৃদরোগের, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, বায়োলজিক্যাল স্ট্রেস তৈরি হয় এবং তার ফলে মৃত্যুর সম্ভাবনাও বাড়তে পারে। আর্দ্রতা ছত্রাকের রেণুর বৃদ্ধি বাড়িয়ে দেয়, ফলে আর্দ্র পরিস্থিতিতে ছত্রাক ঘটিত রোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যেতে পারে, যা স্কিন ব্যারিয়ার ক্রস করে আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে। এবার আমরা লাইট কোয়ান্টিটি এবং কোয়ালিটির সঙ্গে উদ্ভিদ জগতের সম্পর্ক দেখে নিই। দেখো, ছবিতে দেখানো হয়েছে রেড লাইট কি করে? রুট, স্টেম, লিফ এবং ফ্লাওয়ার অর্থাৎ মূল, কাণ্ড, পাতা ও ফুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সালোক সংশ্লেষীয় রঞ্জক সংশ্লেষ করে, সুগার মেটাবলিজম বা শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে, সিড জার্মিনেশন ও মিনারেল এলিমেন্টস অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়। পার্পল লাইট ফটোসিনথেটিক পিগমেন্ট, ওয়াটার অ্যাবজর্পশন এবং সিড জার্মিনেশন কন্ট্রোল করে। ব্লু লাইট সুগার মেটাবলিজম, সিড জার্মিনেশন, ফটোসিনথেটিক পিগমেন্ট সিনথেসিস এবং বিভিন্ন অঙ্গের বৃদ্ধি ও মিনারেল এলিমেন্টস অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। গ্রিন লাইটে ওয়াটার অ্যাবজর্পশন হয়, পত্ররন্ধ্র তৈরি হয়, স্টেম এবং লিফের গ্রোথ হয় এবং সালোক সংশ্লেষীয় রঞ্জক বেশি পরিমাণে সংশ্লেষিত হয়। হলুদ আলোতে ইয়েলো লাইটে ওয়াটার অ্যাবজর্পশন হয়, সুগার মেটাবলিজম বেড়ে যায়
এবং ফটোসিনথেটিক পিগমেন্ট বেশি পরিমাণে সংশ্লেষিত হয়। অরেঞ্জ লাইট ফটোসিনথেটিক পিগমেন্ট, স্টোমাটাল ফর্মেশন ও মিনারেল এলিমেন্টস অ্যাবজর্পশনের সঙ্গে জড়িত। অর্থাৎ এই সমগ্র বৃত্তাকার যে পথ, তার যে বিভিন্ন সেগমেন্ট, সেটি বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে লাইট কোয়ান্টিটি এবং কোয়ালিটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বৃদ্ধি, রঞ্জক সংশ্লেষ, বীজের অঙ্কুরোদ্গম, খনিজ উপাদানের প্রাপ্তির সম্ভাবনা, শর্করার বিপাক, জলের শোষণ এবং অন্যান্য বহুবিধ শারীরবৃত্তীয় কার্য নিয়ন্ত্রণ করে। আমরা এবার লাইট স্পেকট্রামের সঙ্গে উদ্ভিদ জগতের সম্পর্ক দেখে নেওয়ার ও বুঝে নেওয়ার চেষ্টা করি। 290 থেকে 315 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের ইউভিবি আলোর প্রভাবে ফ্ল্যাভোনয়েড জাতীয় রঞ্জক সংশ্লেষিত হয়। 320 থেকে 390 ও 390 থেকে 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বীজের অঙ্কুরোদ্গমকে নিয়ন্ত্রণ করে। ভিজিবল লাইট গ্রিন 500 থেকে 550 ন্যানোমিটার উদ্ভিদের বৃদ্ধি, বীজের অঙ্কুরোদ্গম, পুষ্পোদ্গম এবং ফলের আকার ও ফলের মিষ্টতা নিয়ন্ত্রণ করে। ইয়েলো এবং রেড কালারের লাইট 550 থেকে 600 ন্যানোমিটার ও 620 থেকে 650 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রধানত ফুল ফোটা নিয়ন্ত্রণ করে। লাল আলোতে ভালো ফুল ফোটে এবং ইনফ্রারেড লাইটে 650 থেকে 750 ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উদ্ভিদের বৃদ্ধি প্রধানত সবুজ বর্ণের আলো দ্বারা নিয়ন্ত্রিত। নীল বর্ণের আলো এবং ইউভিএ জার্মিনেশন বা বীজের অঙ্কুরোদ্গম নিয়ন্ত্রণ করে। ইউভিবি ফ্ল্যাভোনয়েড রঞ্জক সংশ্লেষ করে এবং ইনফ্রারেড আলোতে ফল হওয়ার সম্ভাবনা বাড়ে। আমরা এবার দেখে নিই যে মিশ্র আলো, ব্লু লাইট, রেড লাইট এবং ফার রেড লাইট যদি উদ্ভিদ দেহের উপর একই সঙ্গে ফেলা হয় তাহলে কি হয়? ক্যালসিয়াম, হরমোন, সুগার, মাইক্রো আরএনএ এবং অন্যান্য বহুবিধ যৌগের সক্রিয়তা বৃদ্ধি পায়। তারা কি করে? মৃত্তিকা থেকে আয়রন, ক্যাডমিয়াম, কপার, সালফার, নাইট্রেট এবং ফসফরাসের শোষণ বৃদ্ধি করে। তাহলে আগামী দিনে আমরা কি করতে পারি? আলোক উৎসের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য, যেটা প্রাকৃতিক আলো তার সঙ্গে কৃত্রিম আলোর যে তরঙ্গদৈর্ঘ্য, দুটোকে একসঙ্গে উদ্ভিদের উপর ফেলে আমরা বিশেষ কোনো চাহিদা পূরণ করতে পারি। আর্টিফিশিয়াল গ্লো লাইট উদ্ভিদের উপর ফেলে পুষ্পোদ্গম ঘটানো হয়। এখন এই সোলার প্যানেলের সাহায্যে আমরা যে শক্তি আহরণ করি তা দিয়ে যদি বাল্ব জ্বালানো হয় এবং তার থেকে প্রাপ্ত আলো যদি উদ্ভিদের উপর রিডাইরেক্ট করা হয় তাহলে কিন্তু উদ্ভিদের উপরও বিভিন্ন প্রভাব দেখা যায়। আমরা যদি সোলার স্পেকট্রাম অল্টারনেশন করে দেই কালার ফিল্ম ব্যবহার করে, তাহলেও উদ্ভিদের বৃদ্ধির উপর নানা প্রভাব পড়ে। আগামী দিনে আমরা যেটি করার চেষ্টা করব সেটি হচ্ছে এই প্রাকৃতিক আলোর সঙ্গে কৃত্রিম আলোর তরঙ্গদৈর্ঘ্যের মিশ্রণ ঘটিয়ে উদ্ভিদের উপর ফেলে স্মার্ট হাইব্রিড লাইটিং করব এবং সেন্সার ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আমরা ফুল ফোটা, ফল আসা, ফলের আকার বৃদ্ধি প্রভৃতি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যকে নিয়ন্ত্রণ করতে পারব। আমরা তাপমাত্রার প্রভাব উদ্ভিদ দেহে দেখেছি। উৎসেচক সংশ্লেষ, বিপাকের হার নিয়ন্ত্রণ, থার্মোট্রপিজম, থার্মোন্যাস্টিক চলন উদ্ভিদের ক্ষেত্রে নানাভাবে তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। আবার অত্যন্ত বেশি তাপ হলে কি কি ঘটনা ঘটতে পারে আমরা একটু দেখে নিই। বীজের অঙ্কুরোদ্গম বন্ধ হয়ে যেতে পারে, উদ্ভিদের বৃদ্ধি কমে যেতে পারে, উদ্ভিদের আগামী দিনের বিকাশ সুষম নাও হতে পারে, ফটোসিনথেসিসের পরিবর্তন হতে পারে, উদ্ভিদের বাহ্যিক আকারের পরিবর্তন হতে পারে, ড্রাই ম্যাটারের পরিমাণ কমে যেতে পারে, জল প্রাপ্তি কমতে পারে, উৎপাদন কমে যেতে পারে, ফসলের গুণাগুণ কমে যেতে পারে এবং উদ্ভিদ দেহে অক্সিডেটিভ স্ট্রেস বা জারকীয় পীড়া হতে পারে। উদ্ভিদ কি করার চেষ্টা করে এই ধরনের হাই টেম্পারেচার স্ট্রেসের মধ্যে থাকলে?
তার মধ্যে নানা অ্যাডাপ্টেশন দেখা যায়। সে কি করে, পাতার ওরিয়েন্টেশন বা আলোর দিকে পাতার যে অভিমুখ তা পরিবর্তন করার চেষ্টা করে, চেঞ্জিং লিফ ওরিয়েন্টেশন। তারা বাষ্পমোচনের হার বাড়িয়ে কমিয়ে দেহ ঠান্ডা রাখার চেষ্টা করে, পাতা মুড়ে ফেলে, লিফ রোলিং, তাদের আর্লি ম্যাচুরেশন হয়, কোষ পর্দার লিপিডের সংগঠন তারা বদলে ফেলে, তাদের মধ্যে বিভিন্ন অসমো প্রোটেক্ট্যান্ট তৈরি করার প্রবণতা দেখা যায়, অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স মেকানিজম দেখা যায়, এক্সপ্রেশন অফ স্ট্রেস প্রোটিন বা হিট শক প্রোটিনের কার্যাবলী দেখা যায়, এবং সিগন্যালিং কাসকেড ও ট্রান্সক্রিপশনাল কন্ট্রোল দেখা যায়, যার মাধ্যমে তারা বিভিন্ন পীড়া সহায়ক প্রোটিনের সংশ্লেষ হার বাড়াতে কিংবা কমাতে পারে। আমরা আজকে যে সময়ে এখন দাঁড়িয়ে আছি তা হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগ। জলবায়ুর খুব দ্রুত পরিবর্তন ঘটছে, জীবজগতের উপর তার প্রভাব পড়ছে। জলবায়ুর পরিবর্তন মানে তার তাপমাত্রার পরিবর্তন, তার আর্দ্রতার পরিবর্তন। ওয়ার্মার টেম্পারেচার অর্থাৎ উষ্ণ আবহাওয়ায় কোনো একটি প্রাণী থাকলে তার এনার্জি রিজার্ভ কমে যায়, তার রিপ্রোডাকশন রেট কমে, এনার্জি এক্সপেন্ডিচার তার বেড়ে যায়, ফলে তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। একটি প্রাণীর মৃত্যু হলে অন্য প্রাণীর সঙ্গে তার আন্তঃক্রিয়ার যে সম্ভাবনা থাকে তা কমে যায়। আন্তঃক্রিয়ার সম্ভাবনা কমা মাত্র সম্পদের সীমাবদ্ধতা ঘটে, হ্রাস ঘটে, রিসোর্স শর্টেজ হয়। রিসোর্স শর্টেজ হওয়ার ফলে কি হয়, জীববৈচিত্র্য বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং তার ফলে যে জীব সম্প্রদায়ের সংগঠন, সেই জীব সম্প্রদায়ের সংগঠনে ঘাটতি পড়ে। তার ফলে কি হয়, উদ্ভিদের পরাগ মিলনের সম্ভাবনা কমে যায়, বীজের বিস্তারের সম্ভাবনা কমে যায়, এবং উদ্ভিদে যে আন্তঃক্রিয়ার মাধ্যমে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি হয় তার সম্ভাবনাও কমে যায়। ফলত কি হয়, কোনো একটি বাস্তুতন্ত্রের স্পিসিস কম্পোজিশন বা প্রজাতি সংগঠনের যে প্রাচুর্যতা তা অনেকাংশে হ্রাস পায়। এটি উষ্ণতা বৃদ্ধির জন্য হতে পারে, তীব্র খরার জন্যও হতে পারে। প্রাণীর উপরও যেভাবে প্রভাব পড়ে, উদ্ভিদের উপরও সেভাবে প্রভাব পড়ে। প্রাণীরও মৃত্যু ঘটে, উদ্ভিদের মৃত্যু ঘটে, উদ্ভিদের ফুল এবং ফল কম হয়, মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়, পরাগ মিলন এবং বীজের বিস্তার কমে যায়, ফলে কোনো একটি জীব বিলুপ্তির দিকে এগিয়ে যায় তার প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে। আমরা দেখে নেই আর্দ্রতা কিভাবে একই গণভুক্ত বিভিন্ন প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনাকে সুনির্দিষ্ট করে। ড্রোসোফিলা মেলানোগ্যাস্টার বা ফ্রুট ফ্লাই, তার বেঁচে থাকার জন্য রিলেটিভ হিউমিডিটি প্রয়োজন হয় 70%। ওই একই গণভুক্ত অন্য প্রজাতি ড্রোসোফিলা মোজাভেন্সিস, তার জন্য প্রয়োজন হয় 20%, এবং ড্রোসোফিলা টেইসিয়ারি সেই প্রজাতির জন্য বেঁচে থাকার জন্য আর্দ্রতা প্রয়োজন 85%। এখানে আমরা এই আর্দ্রতাকে জলকণার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই দেখো ফ্রুট ফ্লাইয়ের অ্যান্টেনার সেখানে বিভিন্ন সক্রিয় রাসায়নিক অণু আছে যারা আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি বা হ্রাস তারা অনুভব করতে পারে, এবং সেই অনুযায়ী তারা আচরণ নির্দিষ্ট করে। এটি হলো হিউমিডিটি গাইড, সামার ডে ইন টেম্পারেট রিজিয়ান। এইখানে ইনডোর প্ল্যান্টসের গ্রোথের জন্য 40% to 60% আর্দ্রতা প্রয়োজন। ডেজার্ট এয়ার, সেখানে 10% to 30% আর্দ্রতার প্রয়োজন। জাঙ্গল এয়ার, তাতে 70 থেকে 90% আর্দ্রতার প্রয়োজন। এবার আর্দ্রতা যদি খুব কমে যায় তাহলে পাতার কিনারায় বা শীর্ষভাগে বাদামি রং দেখা যায় এবং পাতাটি কাঁপতে থাকে, ব্রাউন কালার অ্যান্ড শ্রিভেলিং কন্ডিশন। বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার কি হয়, পড়ে যায়, পাতা পড়ে যায়, এবং পাতার যে প্রান্তগুলো তা হলুদ বর্ণে রূপান্তরিত হয় এবং পাতা গুটিয়ে যেতে পারে, উইল্টিং দেখা যায়। এটি হলো খুব কম আর্দ্রতা থাকলে। যদি বেশি আর্দ্রতা হয় তাহলে প্যাচেস অফ গ্রে মোল্ড অন লিভস, পাতার উপর গ্রে মোল্ড জন্ম হয়, পাতা পচে যায়, কাণ্ড পচে যায়। ক্যাকটাস এবং সাকুলেন্ট উদ্ভিদ তারা কিন্তু অত্যন্ত সংবেদনশীল।
ফ্লাওয়ার্স কভার্ড উইথ গ্রে মোল্ড, ফুলের ওপরও কিন্তু গ্রে মোল্ডের জন্ম হয়, অর্থাৎ ইনফেকশন ও ডিজিজ ট্রান্সমিশন ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ টু মাচ হিউমিডিটি অ্যান্ড লিফ কালার চেঞ্জ অ্যান্ড লিফ ফল, বার্ড অ্যান্ড ফ্লাওয়ার্স ফল ইজ ডাইরেক্টলি কানেক্টেড উইথ টু লিটল হিউমিডিটি। আমরা এইবার দেখে নেই যে হিট স্ট্রেস হলে একটি প্রাণীর ক্ষেত্রে কি পরিবর্তন হয়। হিট স্ট্রেস হলে যে ঘটনাটি ঘটে, তার যে খাদ্য তাতে জলের ভাগ কমে যায়, ড্রাই ম্যাটার তাকে ইনটেক করতে হয়, তার এনার্জি রিকোয়ারমেন্ট লেভেল অনেক বেড়ে যায়, তার ফলে কি হয়, তার হার্ট রেট বাড়ে, বডি টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, রেকটাল টেম্পারেচার বাড়ে, বডি ওয়েট গেইন তার অনেক কমে যায়, রিপ্রোডাক্টিভ পারফরমেন্স তার কমে, গ্লুকোজ, টোটাল প্রোটিন, টোটাল কোলেস্টেরল এগুলো কমতে থাকে, কিন্তু ব্রেন টেম্পারেচার অনেকটা বেড়ে যায়, ফলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। একটি ক্যাটল জাতীয় প্রাণীর উপর যদি তাপমাত্রা বৃদ্ধি হয়, তাহলে যে পরিবেশগত পরিবর্তন হয় তাতে তার শারীরবৃত্তীয় ক্রিয়া পরিবর্তন ঘটে, তার দুগ্ধ উৎপাদন কমে যায়, রোগের সম্ভাবনা বাড়ে, খাদ্য গ্রহণের পরিমাণ বাড়ে, কমে যায়, এবং ফলে তার মাংস উৎপাদন অনেকাংশে কম হয়। কারণ সে যে ঘাস খেয়ে বেঁচে থাকে, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে তাতে জলের ভাগ কমে গিয়ে সেই ঘাসের পরিমাণ কমে যেতে পারে। অর্থাৎ ক্যাটলের সঙ্গে এনভায়রনমেন্টাল চেঞ্জ ডিউ টু টেম্পারেচার ইনক্রিজ ইজ ডাইরেক্টলি রিলেটেড and its manifestation is less production of meat and milk and prevalence of disease is more and more increased. আমরা একক জীব থেকে এবার আসব জীব গোষ্ঠী বা পপুলেশন। পপুলেশনের বৈশিষ্ট্য হলো পপুলেশনের ঘনত্ব। একটি একক পরিমাণ স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে যত সংখ্যক জীব কোনো প্রজাতির অবস্থান করে তাকে বলা হয় ওই পপুলেশনের ঘনত্ব। এটি চারটি শর্ত দ্বারা প্রভাবিত হয়। প্রথম হলো জন্মহার ন্যাটালিটি, মৃত্যুহার মর্টালিটি, ইমিগ্রেশন বা অভিবাসন এবং এমিগ্রেশন অর্থাৎ পরিযান। একটি জায়গা ছেড়ে অন্য জায়গায় যত পরিমাণ জীব চলে যায় সেটি হলো এমিগ্রেশন। অপর একটি জায়গা ছেড়ে কোনো একটি জীবের নির্দিষ্ট বাসস্থানে যত সংখ্যক জীব আসে তা হলো ইমিগ্রেশন। কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যত সংখ্যক জীবের মৃত্যু ঘটে তা হলো মর্টালিটি। এবং কোনো একক সময়ে কোনো নির্দিষ্ট স্থানে যত সংখ্যক শিশুর জন্ম হয় তা হলো জন্মহার বা নাটালিটি। সুতরাং পপুলেশন ডেন্সিটিতে পজিটিভ ফ্যাক্টর হলো ইমিগ্রেশন এবং নাটালিটি, এবং নেগেটিভ ফ্যাক্টর হলো এমিগ্রেশন এবং মর্টালিটি। সুতরাং এন যদি পপুলেশন ডেন্সিটি হয় টি সময়ে, তাহলে t+1 সময়ে পপুলেশন ডেন্সিটি হবে nt+1 ইকুয়াল টু nt+b+i মাইনাস d+e, অর্থাৎ ডেথ এবং এমিগ্রেশন নেগেটিভ ফ্যাক্টর, বার্থ অ্যান্ড ইমিগ্রেশন পজিটিভ ফ্যাক্টর। এই দুটির বিয়োগের ফলাফলের সঙ্গে পূর্বে যে জন্ম হার ছিল বা যে যত সংখ্যক পপুলেশন ডেন্সিটি ছিল সেটি যোগ করলে একটি নির্দিষ্ট সময়ের পর পপুলেশন ডেন্সিটি আমরা কাউন্ট করতে পারি। আমরা এরপর তৃতীয় স্তরে আসব, কমিউনিটি স্তরে। কমিউনিটি স্তরে যে চার ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় সেগুলি প্রধানত হলো কমেন্সালিজম, কম্পিটিশন, প্রে অ্যান্ড প্রিডেটর রিলেশনশিপ এবং প্যারাসিটিজম। কমেন্সালিজম, মিউচুয়ালিজম এবং প্যারাসিটিজম এই তিনটিকে একত্রে সিম্বায়োসিস বা লিভিং টুগেদার বলা হয়। কি ঘটতে পারে? কোনো একটি আন্তঃক্রিয়ার জন্য উপকার বা বেনিফিট হতে পারে, কোনো একটি আন্তঃক্রিয়ার জন্য ক্ষতি বা হার্ম হতে পারে, অথবা কোনো একটি আন্তঃক্রিয়ার জন্য কেউ কোনোভাবে প্রভাবিত না হতে পারে, নট অ্যাফেক্টেড। Benefit, harm and not affected are three conditions due to interactions of organism within the community. Prey-predator relationship, খাদ্য খাদক সম্পর্কের ক্ষেত্রে যিনি খাদক তার প্লাস, যে খাদ্য সে মাইনাস। কম্পিটিশনের ক্ষেত্রে স্ট্রঙ্গার অর্গানিজম যদি হয় তার প্লাস, উইকার অর্গানিজম হলে মাইনাস। দুজনেই যদি উইকার অর্গানিজম হয় তবে মাইনাস মাইনাস, দুজনেই স্ট্রঙ্গার অর্গানিজম হলে প্লাস প্লাস। কমেন্সালিজমের ক্ষেত্রে
যিনি উপকার পাচ্ছেন তার উপকার হচ্ছে প্লাস, এবং যার থেকে উপকার নিচ্ছেন তার কোনো ক্ষতি হচ্ছে না, তাই তিনি শূন্য। মিউচুয়ালিজমের ক্ষেত্রে উভয়ই উপকার পাচ্ছেন প্লাস প্লাস। প্যারাসিটিজমের ক্ষেত্রে প্যারাসাইটের উপকার হয়, হোস্টের ক্ষতি হয়, তাই সম্পর্কটি প্লাস মাইনাস। অর্থাৎ জীব সম্প্রদায়ের মধ্যে যত ধরনের আন্তঃক্রিয়া দেখা যায় সেখানে প্রধানত 4 ধরনের আন্তঃক্রিয়া: প্লাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস জিরো এবং মাইনাস মাইনাস। আমরা কমেন্সালিজমের ক্ষেত্রে যিনি রিসিভার তিনি বেনিফিটেড হন, তিনি স্পিসিস এ, স্পিসিস বি নট এফেক্টেড। মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুজনেই বেনিফিট রিসিভ করেন। প্যারাসিটিজমের ক্ষেত্রে একটি প্রজাতি উপকার পায়, অপরটির ক্ষতি হয়। আমরা সিম্বায়োসিসের যে 3 ধরনের আন্তঃক্রিয়া কমেন্সালিজম, মিউচুয়ালিজম এবং প্যারাসিটিজম বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা দ্বিতীয় ধরনের আন্তঃক্রিয়ায় আসি, প্যারাসিটিজম। It is also a symbiotic relationship when one organism, the parasite, benefits at the expense of other, the host. তাহলে it is a host parasite relationship. আমাদের মানুষের ক্ষেত্রে রক্তের লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়াম ভাইভাক্স বাস করে, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করেছি। আমরা কৃমিকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখানে বিভিন্ন ধরনের ইনসেক্টকে দেখানোর চেষ্টা করেছি। অল বিলং টু প্যারাসিটিজম। এরপর আমরা আসি প্রিডেশন। এখানে 3 ধরনের প্রিডেশন আমরা উপরের সারিতে দেখিয়েছি, কার্নিভোরি, হার্বিভোরি এবং প্যারাসিটিজম, এবং নিচের সারিতে 2 ধরনের প্রিডেশন, ক্যানিবালিজম এবং মিউচুয়ালিজম। স্নেক ফ্রগের প্রিডেটার, টাইগার ডিয়ারের প্রিডেটার, আউল মাউসের প্রিডেটার, লেপার্ড অ্যান্টেলপের প্রিডেটার, ফ্যালকন পিজিয়নের, হায়না ওয়ার্থহগের এবং ডলফিন ফিশের প্রিডেটার। এই প্রিডেটার প্রে রিলেশনশিপে প্লাস এবং জিরো এই সম্পর্ক দেখা যায়। কম্পিটিশন ইন্ট্রাস্পেসিফিক হতে পারে। একই প্রজাতিভুক্ত 2টি জীবের মধ্যে, একই হরিণের জন্য 2টি বাঘের মধ্যে লড়াই, একই হরিণের জন্য 2টি সিংহের মধ্যে লড়াই, একই অ্যান্টেলপের জন্য 2টি সিংহের মধ্যে লড়াই। কিন্তু এটি ইন্টারস্পেসিফিক হতে পারে যখন একই হরিণের মাংসের জন্য একটি হায়না, একটি বন্য কুকুর এবং একটি সিংহের মধ্যে লড়াই হয়। এই ধরনের কম্পিটিশনের ফলে কি হয়, একটি শিকার কি হতে পারে, মিস হতে পারে। সেক্ষেত্রে যারা কম্পিটিটর তারা উভয়ই নেগেটিভ হন। কম্পিটিটর যিনি স্ট্রং তিনি উপকার পেতে পারেন, যিনি উইকার তিনি না পেতে পারেন, প্লাস মাইনাস হতে পারে। আমরা আরেকবার এই জটিল সম্পর্কটি একটি চার্টের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। কম্পিটিশন মাইনাস মাইনাস, দি ইন্টারাকশন ক্যান বি ডেট্রিমেন্টাল টু বোথ স্পিসিস। উভয় প্রজাতির ক্ষেত্রেই এটি শেষ পর্যন্ত ক্ষতিকর হয়। বিপাক হার বেড়ে যেতে পারে, ফলে শক্তির খরচ অনেক বেশি হয়, ফলে প্রাণী দুটি দুর্বল হয়ে পড়ে। প্রিডেশন প্লাস মাইনাস, হার্বিভোরি প্লাস মাইনাস, প্যারাসিটিজম প্লাস মাইনাস, ডিজিজ প্লাস মাইনাস। এক্ষেত্রে একটি প্রজাতি উপকার পায়, অপরটির ক্ষতি হয়। মিউচুয়ালিজম, এখানে বোথ স্পিসিস বিকামস বেনিফিটেড, অ্যান্ড কমেন্সালিজম, one species benefits from the interaction and the other species remain unaffected. আমরা এখানে আবার দেখিয়েছি নিউট্রালিজম, স্পিসিস এ অ্যান্ড বি 0 0, কম্পিটিশন মাইনাস মাইনাস, কমেন্সালিজম 0 প্লাস, মিউচুয়ালিজম প্লাস প্লাস, প্রিডেশন, প্যারাসিটিজম অ্যান্ড হার্বিভোরি প্লাস মাইনাস। আমরা এবার বাস্তুরীতি অধ্যয়নের সর্বশেষ স্তর বা ইকোসিস্টেমে পৌঁছই। এখানে আমরা দেখিয়েছি যে ইকোসিস্টেমে স্ট্রাকচার রয়েছে, ফাংশন রয়েছে। স্ট্রাকচারের মধ্যে এতক্ষণ আমরা বায়োটিক কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছিলাম, জীবজগৎ নিয়ে। তাতে যেমন অটোট্রফ বা স্বভোজী রয়েছে, কনজিউমার বা খাদক রয়েছে, তেমনি বিয়োজক বা ডিকম্পোজার রয়েছে। তার মধ্যে অণুজীব গোষ্ঠী অবস্থান করে। এই উৎপাদক, খাদক এবং বিয়োজকদের কাজ সম্পন্ন হয় না তা যদি সেই অ্যাবায়োটিক কম্পোনেন্ট অর্থাৎ ভৌত এবং রাসায়নিক এই জগতের সঙ্গে তার যদি আন্তঃক্রিয়া না ঘটে। সুতরাং ইকোসিস্টেম তৈরি হয় এই বায়োটিক কম্পোনেন্ট এবং অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে। এই আন্তঃক্রিয়ার ফলে যখন ইকোসিস্টেম তৈরি হয় বা কোনো একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র গড়ে ওঠে, তা নির্দিষ্ট কতগুলি কার্য সম্পাদন করে। কি কি কার্য?
ওই বাস্তুতন্ত্রে যে জীব গোষ্ঠী বাস করে তারা খাদ্যের জন্য একে অপরের উপর নির্ভরশীল হয়ে একটি নির্দিষ্ট খাদ্য শৃঙ্খল গড়ে তোলে। একাধিক খাদ্য শৃঙ্খল যদি একই উৎপাদক থেকে শুরু হয়ে শেষ হয় বিভিন্ন খাদকে, তখন ওই একাধিক খাদ্য শৃঙ্খলের সম্মিলিত অবস্থাকে বলা হয় খাদ্য জাল। খাদ্য যখন খাদ্য শৃঙ্খল অন্তর্ভুক্ত বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে যায়, আসলে খাদ্য যায় না, যায় হচ্ছে খাদ্য মধ্যস্থ শক্তি। সুতরাং খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মাধ্যমে শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো ঘটে। যখন কোনো উৎপাদক বা খাদক জীব মারা যায় তখন তার দেহ মধ্যস্থ যে রাসায়নিক উপাদানগুলো, খনিজ মৌলগুলো, সে খনিজ মৌলগুলো একসময় যেমন পরিবেশ থেকে জীবদেহে এসছিল তেমনি আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে যায়। একে আমরা বলি নিউট্রিয়েন্ট সাইক্লিং। এই যে উৎপাদক এবং খাদক, বিভিন্ন ধরনের খাদক এবং উৎপাদক, তাদের সংখ্যা, জীবভর এবং প্রাপ্ত শক্তির অনুযায়ী যদি আমরা তাদের সাজাই তবে তা একটি পিরামিডের আকার নেয়। একে বলা হয় ইকোলজিক্যাল পিরামিড। আমরা একটু আগে বলেছি যে জড় পরিবেশ এবং সজীব পরিবেশের মধ্যে বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন কার্বন, নাইট্রোজেন, এদের ক্রমাগত আদান প্রদানের ফলে যে চক্রাকার চক্র গড়ে ওঠে তাকে আমরা বলি জীব ভূরাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল। সুতরাং বাস্তুতন্ত্রের গঠনের মধ্যে রইল জড় উপাদান, ফিজিক্যাল এবং কেমিক্যাল, ভৌত রাসায়নিক, জৈব উপাদান, উৎপাদক, খাদক এবং বিয়োজক। এরা উভয়ের সঙ্গে আন্তঃক্রিয়া করে একটি সুস্থ বসবাস স্মৃতি গড়ে তোলে। বসবাস স্মৃতি গড়ে উঠলে ইকোসিস্টেম যে নির্দিষ্ট কার্যগুলি দেখায় তা হলো খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল, শক্তি প্রবাহ, পরিপোষক চক্র, বাস্তুতান্ত্রিক পিরামিড এবং জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিও কেমিক্যাল সাইকেল। আমরা এখানে ছবির মাধ্যমে খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। খাদ্য শৃঙ্খল বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের, এটি একটি উদাহরণ মাত্র। এই একাধিক খাদ্য শৃঙ্খল দেখো একই উৎপাদক থেকে শুরু হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি ঘন বুনট তৈরি করেছে। এই ঘন বুনটটি হলো খাদ্য জাল বা একাধিক সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খল। আমরা এই ছবিতে বায়োজিও কেমিক্যাল সাইকেল বা নিউট্রিয়েন্ট সাইকেল দেখানোর চেষ্টা করেছি। দেখো এই নাইট্রোজেন সে কি হয়, স্থিতিকরণের মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়ার দেহ হয়ে অ্যামোনিয়া হয়ে উদ্ভিদ দেহে প্রবেশ করে। কখনো কখনো এটি নাইট্রেট রূপে উদ্ভিদ দেহে প্রবেশ করতে পারে। উদ্ভিদ দেহ থেকে এটি প্রাণী দেহে যায়। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা অ্যামোনিয়া তৈরি করে। সে অ্যামোনিয়া থেকে পুনরায় নাইট্রাইট এবং নাইট্রেট তৈরি হয়। সেই নাইট্রেট থেকে আবার কিন্তু নাইট্রোজেন ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে পুনরায় পরিবেশে ফিরে যায়। সুতরাং এই জৈব ভূ রাসায়নিক চক্র সম্পন্ন না হলে জড় পরিবেশ এবং জীবজগতের মধ্যে এই মৌলের যে ভারসাম্য তা কোনোভাবেই রক্ষিত হতো না। আমরা এখানে শক্তি প্রবাহ দেখানোর চেষ্টা করেছি। এই শক্তি প্রবাহ লিন্ডম্যানের 10% সংরক্ষণ সূত্র মেনে চলে। সৌরশক্তি থেকে প্রাপ্ত শক্তিকে ব্যবহার করে উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার শক্তিমূল্য যদি 10,000 কিলো ক্যালোরি হয় তবে হিট লসের পর প্রাথমিক খাদকের দেহে পৌঁছলে তা দাঁড়ায় 1000 কিলো ক্যালোরিতে। আবার হিট লসের পর তা গৌণ খাদকের দেহে পৌঁছলে কমে দাঁড়ায় 100 কিলো ক্যালোরিতে এবং সর্বোচ্চ খাদকের দেহে যখন পৌঁছয় তাপ ক্ষয়ের পর তখন তা পৌঁছয় মাত্র 10 কিলো ক্যালোরিতে। অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীর খাদক আয়তনে এবং ওজনে অনেক বড় হলেও তার সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে খুব কম। কিন্তু উৎপাদক তারা সংখ্যা এবং দেহ গঠনের নিরিখে তারা কিন্তু অনেকটা বেশি। দেখো উৎপাদকের সংখ্যা এবং উৎপাদক যে স্থান অধিকার করে রেখেছে সেটি অনেক বেশি। প্রাথমিক খাদকের অধিকৃত স্থান অনেক কম, গৌণ খাদকের অধিকৃত স্থান আরও কম এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক খুব কম স্থান অধিকার করে রেখেছে। যেহেতু বিভিন্ন পুষ্টি স্তরের মাধ্যমে যখন শক্তি প্রবাহ ঘটে তার 10% মাত্র ব্যবহৃত হয়, 90% তাপ রূপে দেহ থেকে নির্গত হওয়ার ফলে অব্যবহৃত অবস্থায় থাকে। এখন আমরা বাস্তুতন্ত্রে আমরা কি দেখলাম,
জড় পরিবেশকে ব্যবহার করে জীবজগৎ নিজেদের একটি হায়ারার্কিক লেভেল তৈরি করেছে। সেই হায়ারার্কি সর্বনিম্ন স্তরে বেসে রয়েছে প্ল্যান্টস এবং এপেক্সে রয়েছে টার্সিয়ারি কনজিউমার বা সর্বোচ্চ খাদক। তারা মূলত প্রিডেটার। এখন এদের যদি সংখ্যা অনুযায়ী, জীবভর অনুযায়ী এবং প্রাপ্ত শক্তির প্রাপ্তি অনুযায়ী যদি সাজানো যায়, তাহলে 3 ধরনের পিরামিড গড়ে ওঠে। প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার এবং কোয়াটারনারি কনজিউমারকে যদি আমরা এনার্জি ট্রান্সফারের নিরিখে ব্যবহার করে পিরামিড গড়ে তুলি, তবে তাকে বলবো এনার্জি পিরামিড। এই এনার্জি পিরামিডের টি সবসময় ট্রু হয়, অর্থাৎ এর এপেক্স সবসময় পয়েন্টেড হবে এবং বেসটা সবসময় ব্রড হবে। কিন্তু তাদের সংখ্যা বা বায়োমাস অনুযায়ী যদি সাজানো যায়, তবে অধিকাংশ ক্ষেত্রে সেটি পিরামিডের আকৃতি বিশিষ্ট হলেও কোনো কোনো ক্ষেত্রে সেটি কিন্তু উল্টে যেতে পারে। এটি হলো সংখ্যাভিত্তিক পিরামিড। আমরা উদ্ভিদের সংখ্যা অনেক বেশি, প্রাইমারি প্রডিউসার, তার তুলনায় প্রাথমিক খাদক, গৌণ খাদক এবং সর্বোচ্চ শ্রেণীর খাদকের সংখ্যা ক্রমশ বিভিন্ন ধাপে কমতে থাকে। সুতরাং এটিও একটি আপরাইট স্ট্রাকচার। জীবভর অনুযায়ী যদি সাজানো যায় তবে এটি একটি আপরাইট স্ট্রাকচার। কিন্তু যদি কোনো কারণে প্রডিউসারের তুলনায় সর্বোচ্চ শ্রেণীর খাদকের বায়োমাস অনেকটা যদি বেড়ে যায় কোনো একটি বাস্তুতন্ত্রে, তবে ইনভার্টেড পিরামিড দেখা যায়। সুতরাং বায়োমাস পিরামিড কোনো কোনো ক্ষেত্রে ইনভার্টেড হতে পারে, সংখ্যার পিরামিডও ইনভার্টেড হতে পারে, কিন্তু শক্তির পিরামিড সর্বদাই যে পিরামিডের যে গঠন, সেই গঠন ট্রু পিরামিড স্ট্রাকচার ডেমনস্ট্রেট করে। আমরা বাস্তুরীতি এবং বাস্তুতন্ত্রের সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য স্তর নিয়ে আলোচনা করলাম। বাস্তুরীতি প্রকৃতপক্ষে 4টি স্তরে প্রতিফলন দেখা যায়: একক জীব অর্গানিজম, জীবগোষ্ঠী পপুলেশন, জীব সম্প্রদায় বা কমিউনিটি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। জীবের উপর আমরা আলো, তাপমাত্রা, আর্দ্রতার প্রভাব লক্ষ্য করলাম। জীবগোষ্ঠী জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং পরিযান বৈশিষ্ট্য দেখালো। জীব সম্প্রদায়ের মধ্যে কমেন্সালিজম, প্যারাসিটিজম, প্রিডেশন এবং কম্পিটিশন নামক আন্তঃক্রিয়া দেখা গেল। এবং বাস্তুতন্ত্র যখন গঠিত হলো, বাস্তুতন্ত্রের গঠন এবং কাজ দেখা গেল। গঠন অংশে আমরা জীবজগতের সঙ্গে জড় পরিবেশের আন্তঃক্রিয়া লক্ষ্য করলাম এবং তার ফলে বাস্তুতন্ত্র যে নির্দিষ্ট কতগুলো কার্য সম্পাদন করে তা আমরা ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, যেমন খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, শক্তি প্রবাহ, ইকোলজিক্যাল পিরামিড, নিউট্রিয়েন্ট সাইকেল এবং বায়োজিও কেমিক্যাল সাইকেল। জড় জীব মিলে যে আমাদের অনুকূল বাসস্থান এই পৃথিবীর বুকে গড়ে তুলেছে, আমরা চেষ্টা করব সেই সাংগঠনিক রূপটিকে আগামী দিনে ধরে রাখার জন্য আমরা দূষণের পরিমাণ কমাবো, এক্সপ্লয়টেশন কমাবো এবং বায়োডাইভার্সিটি কনজারভেশনের দিকে নজর দেব। ফলে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব হবে। নমস্কার।